ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা কী হবে? এখানে আমরা অ্যাজ এ ডক্টর হিসেবে বা পেশেন্ট হিসেবে অনেক সময় ভুল করে থাকি। অযথাই আমরা অনেক ওষুধপত্র খেয়ে নিয়ে থাকি, কিন্তু তাই নয়। আজকে আমরা ডিটেলসে জিনিসটা বুঝে নেব। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় হাইপার ইউরিসেমিয়া। হাইপার ইউরিসেমিয়া হওয়া মানেই কি তার আর্থ্রাইটিস, মানে সেটা কি শরীরে কোনো এফেক্ট করবে? না, একদমই নয়। একটা টার্ম আছে মেডিকেল টার্মে যেটাকে বলা হয় অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া। মানে আমার শরীরে ইউরিক অ্যাসিড লেভেল আমার যে হায়ার রেফারেন্স লেভেল তার থেকে বেশি, কিন্তু আমার শরীরে কোনো সিমটম করছে না। যেরকম কি সাপোজ আমাদের ব্লাড রিপোর্ট করা হলো, দেখা গেল যে ইউরিক অ্যাসিডের মাত্রা 6 বা 7-এর বেশি। 6 জেনারেলি ফিমেলদের ক্ষেত্রে বলা হয়, 7 জেনারেলি মেলদের ক্ষেত্রে বলা হয়, তার থেকে বেশি। অতএব আমরা সেটাকে হাইপার ইউরিসেমিয়া বলে আমরা ট্যাগ করব, কিন্তু অনেক সময় দেখা যায় তাতে কোনো সিমটম হচ্ছে না। যেটাকে বলা হয় অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া। তাহলে অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়া থেকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব। যদি লেভেলটা 9-এর বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব। অথবা যদি হাইলি কোমরবিড পেশেন্ট, অথবা যদি কিডনির কোনো রকম প্রবলেম থাকে, যেমন সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, বা প্রি এক্সিস্টিং যদি কিডনিতে কোনো স্টোন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসেমিয়াতেও ট্রিটমেন্ট স্টার্ট করব। সিমটোমেটিক কখন হবে? যখন ইউরিক অ্যাসিড মাত্রা বেড়ে যায়, বেড়ে গিয়ে যদি কারো উপর জয়েন্টে ডিপোজিট হয়ে যদি সিমটম দেখা দেয়, যে সিমটমগুলো আমরা আগে আলোচনা করেছি, যে ব্যথা, পেন হবে, সোয়েলিং হবে, রেডনেস হবে, জয়েন্টের মুভমেন্ট কমে যাবে, সেই সিমটম যদি দেখা যায় তখন আমরা ট্রিটমেন্ট ইমিডিয়েট স্টার্ট করব। ট্রিটমেন্ট আমরা কিভাবে স্টার্ট করব? না, প্রথম আমরা দেবো অ্যান্টি ইনফ্ল্যামেটরি এনসেডস, লো ডোজের স্টেরয়েড, যাদের ক্ষেত্রে কোমরবিলিটি কম, তাদের ইনফ্ল্যামেশনটা, অ্যাকিউট ইনফ্ল্যামেশনটা কমানোর জন্য। একবার ইনফ্ল্যামেশনটা যখন কমে যাবে তখন আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট আমরা সঙ্গে অ্যাড করব, যে মেডিসিনগুলো ইউরিক অ্যাসিড শরীরে কমায়, যেমন ফেভিরিক অ্যাসিড, অ্যালোপিরিনল, যেগুলো ইউরিক অ্যাসিড আমাদের শরীরের রক্ত থেকে কমিয়ে দেয়, সেগুলো তখন আমরা অ্যাড করে থাকি। 3 নম্বর, ডায়েটারি মডিফিকেশনস। তো ডায়েটারি মডিফিকেশনসটা খুব ইম্পর্টেন্ট ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। পেশেন্টরা আমাদের চেম্বারে এসে প্রথমেই জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমার তো ইউরিক অ্যাসিড আছে, আমরা খাবার কি খাবো? একটু ডিটেলসে বোঝা যাওয়া যাক যে ইউরিক অ্যাসিড আর্থ্রাইটিসের ডায়েটারি মডিফিকেশনসটা কীরকম হওয়া উচিত। প্রথম আমরা জেনে নেবো যে কোন খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করবো। সেগুলো হচ্ছে হাই প্রোটিন খাবার বা হাই পিউরিন বা পিউরিন এনরিচড ফুড বলা হয় যেগুলোকে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যানিমেল প্রোটিন। অ্যানিমেল প্রোটিনের মধ্যে আরও স্পেসিফিকলি যদি বলা হয়, যেমন হচ্ছে লিভার, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা টোটালি স্টপ করবো। 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যালকোহল, বা নট অনলি অ্যালকোহল, যে কোনো বেভারেজ যেটাতে ফ্রুক্টোজ কন্টেন্ট থাকে, বা প্রিজারভেটিভ যে কোনো বেভারেজ, বা অনেক সময় ফ্রুট জুস, যেগুলো আমরা কমার্শিয়াল ফ্রুট জুস পাওয়া যায়, যেগুলোতে অনেক প্রিজারভেটিভ থাকে, সেগুলো কিন্তু আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করবো। 3 নম্বর কি অ্যাভয়েড করবো? যেমন হচ্ছে যে কিছু ভেজিটেবলস যেগুলোতে হাই প্রোটিন থাকে, যেমন আমরা বলি পালং শাক, ব্রোকলি, ফুলকপি, কিছু বীজ জাতীয় জিনিস, যেমন হচ্ছে বিনস বলুন, সেগুলোকে আমরা অ্যাভয়েড করি। তবে অনেক ক্ষেত্রে এটা একটু কন্ট্রোভার্সি আছে। অনেকের ক্ষেত্রে এখন আমাদের রিসার্চ বা আমাদের সায়েন্স যত এগোচ্ছে, আমরা বলি অনেক সময় যে ভেজিটেবল প্রোটিনটা হয়তো খুব একটা ডিফার করে না, বা তবুও আমরা বলে থাকি যে বেশি খাবার দরকার নেই, পারলে অল্প করে কম করে কনজিউম করুন। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানিমেল প্রোটিন। তার সঙ্গে একটা জিনিস যেটা হচ্ছে সি ফুডটা কিন্তু স্ট্রিক্টলি স্টপ করতে হবে।